করছি আজকের বিশেষ সংবাদ। উৎসবের মরশুমে তালা ঝুলল ভিক্টোরিয়া জুট মিলে, আতঙ্কে শ্রমিকরা। পাহাড়ের উন্নয়ন অব্যাহত ও শান্তি বজায় রাখার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার স্ত্রী ভরণ পোষণের টাকা না নিলে কি হবে, নয়া নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। সমঝোতায় নেই আইএসএফ, কার ক্ষতি? সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হুগলির তেলিনীপাড়ার ভিক্টোরিয়া জুট মিলে। এর ফলে সাময়িকভাবে কাজ হারালেন প্রায় 3000 শ্রমিক। শনিবার সকালে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কাজের জন্য এসে দেখেন জুট মিলে নোটিশ ঝুলছে। এতেই আতঙ্ক হয়ে পড়েন কয়েক হাজার শ্রমিক। জানা গিয়েছে গতকাল মিল কর্তৃপক্ষ নোটিশ দেয় তাঁত ঘরের 114 জন শ্রমিককে অন্য বিভাগে বদলি করা হবে। সেই নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। তার মধ্যে এই নোটিশে ক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, চীন থেকে আনা মেশিন ও মেকানিক্যাল কাজের জন্য জোর করে জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল। সেই নিয়েই গন্ডগোল শুরু হয়। অশান্তির জেরে জুট মিল কর্তৃপক্ষ জুট মিল বন্ধ করে দেয়। শ্রমিকদের আরও দাবি, আগে থেকেই জুট মিলে 60 জন শ্রমিককে অন্য বিভাগে পাঠানো নিয়ে সমস্যা চলছে। যদিও ইউনিয়নের দাবি এ মাসের মাঝে জুট মিল কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আশা করা যায় এই মাসের মধ্যেই জুট মিল খোলার আবেদন করছে মিলের সমস্ত ইউনিয়ন। জুট মিল শ্রমিক মোহাম্মদ শামীম ও রামসুন্দর মাহাতের অভিযোগ, বন্ধের ফলে সমস্যায় পড়েছি আমরা। স্পিনিং বিভাগের 7 জনকে বসিয়ে দেওয়ার জন্য সমস্যা সৃষ্টি হয়। আমরা চাই অবিলম্বে জুট মিল খোলার ব্যবস্থা করুক ইউনিয়ন ও জুট মিল কর্তৃপক্ষ। তৃণমূল ইউনিয়নের ফিরোজ খান বলেন, সামনে ঈদ, রামনবমী রয়েছে, তার মধ্যে জুট মিল বন্ধ একটা সমস্যা। শ্রমিকের কাছে উৎপাদন নিয়ে সমস্যা হয়েই ছিল। শ্রমিক ও ইউনিয়নের সঙ্গে বসে আলোচনার মধ্যে সমাধান করতে হবে। আশা করি এই মাসের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। যদিও কর্তৃপক্ষের দাবি, অনিয়মিত কাজ ও মাঝে মধ্যেই কর্মবিরতি করার কারণে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। সেই কারণেই সাময়িক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। ঠিক মতন উৎপাদন না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিল কর্তৃপক্ষ। এইসব একাধিক কারণ দেখিয়ে বন্ধ করে দেয় মিল। এর ফলে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। কোনোভাবে ঝামেলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ভদ্রেশ্বর থানার পুলিশ যাতে কোনো গন্ডগোল না হয় তার দিকে কড়া নজর রাখছে। উল্লেখ্য, কয়েকদিন আগে ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলেও একই ধরনের সমস্যা দেখা গেছিল। শ্রমিকরা মিলে গেটে আন্দোলনে সামিল হন। পরে ত্রিপাক্ষিক আলোচনায় মিল পুনরায় খোলে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2024 সালে নির্বাচনে আলাদা স্ট্র্যাটেজি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জিটি এর চিফ এক্সিকিউটিভ অনিত থাপার সঙ্গে জোট করে এবার প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। এবারের নির্বাচনে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান ও 11 জনজাতির সাংবিধানিক স্বীকৃতিকে হাতিয়ার করে প্রচার শুরু করেছে বিজেপির দ্বিতীয়বারের প্রার্থী রাজু বিস্তা। অন্যদিকে পৃথক রাজ্য, স্থায়ী রাজনৈতিক সমাধানের কিংবা ষষ্ঠ তপশিল জাতির স্বীকৃতিকে দূরে সরিয়ে উন্নয়নকে হাতিয়ার করে প্রচার করেছেন গোপাল লামা। বিগত 15 বছর ধরে পাহাড় দখলে রয়েছে বিজেপির। প্রথমে যশবন্ত সিং, তারপর সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও শেষে রাজু বিস্তা। কিন্তু এবার অন্তত পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। পাহাড়ের রাশ এখন অনিত থাপার হাতে। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা রাজ্য সরকারের উন্নয়নকেই প্রচারের ইস্যু করেছেন। পৃথক রাজ্য ও জনজাতির স্বীকৃতি নয়, পাহাড়ে শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ সহ সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন তিনি। পাহাড়ের উন্নয়নে ইতিমধ্যে 13টি পৃথক উন্নয়ন বোর্ড, শিক্ষক নিয়োগের কমিশন, জেলা বিদ্যালয় সংসদ গড়েছে রাজ্য সরকার। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী, সবুজ সাথীর মতন রাজ্যের প্রকল্পগুলোকে প্রচারের আলোয় আনছেন তিনি। গোপাল লামার মতে পাহাড়ে এখন অনেকে কাজ করা বাকি রয়েছে। বিজেপি খালি প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু কাজ কিছুই করেনি। স্থায়ী রাজনৈতিক সমাধানের নামে 15টা বছর নষ্ট করেছে মাত্র, কিন্তু আমরা পাহাড়ের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি। পাহাড়ে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পানীয় জল, এই সমস্ত কিছুকে গুরুত্ব দিচ্ছি আমরা। দুপক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হলে এবং স্ত্রী যদি তার অধিকার ছেড়ে দেন তবে স্বামীর কাছ থেকে কোনো সুবিধা পাবেন না। একটি বিবাহ বিচ্ছেদের মামলায় এমনই রায় দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি বিপিন চন্দ্র দীক্ষিত, গৌরব মেহতা এবং অনামিকা চোপড়ার ডিভিশন বেঞ্চের এই নির্দেশ।
বিবাহ বিচ্ছেদের পর ওই মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার ভরণ পোষণ সংক্রান্ত মামলা নিয়ে। তখনই গৌতম বুদ্ধ নগরের অতিরিক্ত প্রধান বিচারপতি মামলাকারী মহিলাকে মাসিক 25,000 টাকা ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ খারিজ করে দিল এলাহাবাদ। পাশাপাশি গৌতম বুদ্ধ নগরের অতিরিক্ত প্রধান বিচারপতিকে তার দেওয়ার নির্দেশও বাতিল করতে বলেছে আদালত। আদালত মনে করছে মামলাকারী মহিলা ভরণ পোষণের টাকার অঙ্ক বাড়াতেই এই মামলাটি করেছিলেন। সেই আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। এরপরে আবেদনকারীর আবেদন খতিয়ে দেখে আদালত রায় দেন ওই মহিলা তার স্বামীর প্রতি সমস্ত অধিকার ছেড়ে বিবাহ বিচ্ছেদ করেছেন, তাই অন্তর্বর্তীকালীন ভরণ পোষণ পাওয়ার অধিকার তার নেই। জানা গিয়েছে 2004 সালের 27শে ফেব্রুয়ারি গৌতম বুদ্ধ নগরের এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল মহিলার। তাদের একটি সন্তান আছে। এর ঠিক 2 বছর পর 2006 সালের 16ই জুন দিল্লির 30 হাজারি আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি। বিচার চলাকালীন সংশ্লিষ্ট আদালত দুই পক্ষের জবানবন্দি রেকর্ড করে। সেখানে স্ত্রী জানান ভবিষ্যতে তিনি স্বামীর কাছে কোনো ভরণ পোষণ চাইবেন না। পুত্র সাবালক না হওয়া পর্যন্ত তিনি তার মায়ের কাছেই থাকবেন। পিতা নির্ধারিত সময়ে পুত্রের সঙ্গে দেখা করতে পারবেন। এর ভিত্তিতে 2007 সালের 20 আগস্ট ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দুইজনই তারপর থেকে আলাদা থাকেন। এর বেশ কিছুদিন পরে আবার ওই মহিলা গৌতম বুদ্ধ নগর পরিবারের পারিবারিক আদালতে ভরণ পোষণের মামলা দায়ের করেন। এই মামলায় পারিবারিক আদালত রায় দেয় ছেলের খরচের জন্য প্রতি মাসে 15,000 টাকা দিতে হবে ওই ব্যক্তিকে। এরপর স্ত্রী ও প্রাক্তন স্বামী রায়ের 25% ভরণ পোষণের জন্য দাবি করেন। পারিবারিক আদালত তা মেনে নিয়ে ওই মহিলাকে 25,000 টাকা দেওয়ার নির্দেশ দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন স্ত্রী। সেই রায়ের ভিত্তিতেই এলাহাবাদ হাইকোর্টে 25,000 টাকা দেওয়ার নির্দেশ খারিজ করে দেয়। 2021 সালের মার্চ থেকে 2024 সালের মার্চ, মাত্র 3 বছরেই সম্পর্কে ইতি সিপিএম আইএসএফ এর। বর্তমান রাজ্য রাজনীতিতে হটকেক এই বিষয়টি। কারণ রাজনীতির পাটিগণিতে নওশাদ সিদ্দিকীর আইএসএফ কত ভোট কাটবে সেটা একটা মোক্ষম প্রশ্ন। অন্যদিকে বামেদের সঙ্গে সমঝোতার বাইরে গিয়ে আদতে কার সুবিধা করে দিতে চাইছে তারা? এখানে আসাউদ্দিন ওয়াইসির মিমের প্রসঙ্গও উঠেছে। ফলে বাম কংগ্রেসের সঙ্গে না গিয়ে নওশাদের স্বতন্ত্র দল হিসেবে লড়ার যুক্তিতে আইএসএফ এর নিচুতলার কর্মীরা কি একমত? সেই প্রশ্নও থেকে যাচ্ছে। এই সমস্ত কিছুর উত্তর খোঁজার চেষ্টা করল ইটিভি ভারত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার কথা সদর্পে ঘোষণা করেছিলেন আইএসএফ এর নওশাদ। পরে জানা যায় আইএসএফ তাকে সেখানে প্রার্থী করতে চায় না। এই বিষয়ে আইএসএফ এর বক্তব্য, দলের মুখ তথা চেয়ারম্যানকে একটি আসনে আমরা সীমাবদ্ধ রাখতে পারি না। যদিও ঘরোয়া বৈঠকে আইএসএফ নেতাদের দাবি ডায়মন্ড হারবারে তাদের সংগঠন নেই। সেটা জেনেও কেন বামেরা কথায় নওশাদকে দাঁড় করানো হবে? এই কারণেই তো বামেদের কাছে তারা ডায়মন্ড হারবার দাবি করেনি। তবে মুখ রক্ষার্থে মজনু লস্করকে সেখানে প্রার্থী করা হয়েছে। এইদিকে শনিবারই মথুরাপুর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। পেশায় চিকিৎসক শরৎচন্দ্র হালদারকে এখানে থেকে প্রার্থী করা হয়েছে। বাম কংগ্রেস সমঝোতায় গেল না কেন আইএসএফ? নওশাদের যুক্তি, যাদবপুর, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, বারাসাত, বসিরহাটের মতন আসনে আইএসএফ সংগঠন শক্তিশালী থাকলেও বামেরা আসন ছাড়েনি। এদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, আইএসএফ এর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, আবার একাধিকবার আসন সমঝোতা নিয়ে কথা বলার জন্য ডাকাও হয়েছে, কিন্তু তারা আসেনি। প্রথমে তারা অনেকে আসন প্রার্থী দেবে বলে ইচ্ছে প্রকাশ করেছিল। ওরা চাইছিল 4টি আসন, অর্থাৎ 56টি বিধানসভা কেন্দ্র, 1,500 বুথ ম্যানেজ করতে হবে। আলোচনা হয়, তবে তখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসন হবে না, তাই তারা আসেনি। বামেদের সঙ্গে জোট ভাঙার দায় তাদের উপরে চাপিয়েছে আইএসএফ। এই প্রসঙ্গে প্রবীণ নেতা বিমান বসু বলেন, কি করে বামেদের দায়িত্ব হয়? এমনও হয়েছে আলোচনার সময় 4টে, ওরা এসেছে 5টায়। এই জোটের ব্যাপারে আন্তরিকতা ছিল কিনা বুঝতে পারছি না। বাস্তব ভিত্তি করে চলতে চাই, তাই আমাদের সমস্যা। তবে বামেদের সঙ্গে আসন সমঝোতা না হয় আইএসএফ এর বহু নিচুতলার কর্মীরা ক্ষুব্ধ। এমনকি বসিরহাট লোকসভায় আইএসএফ প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা সরে দাঁড়ান। তারপর ওই আসনে আক্তার আলী বিশ্বাসকে প্রার্থী করেছে আইএসএফ। একইভাবে রাজ্যের সব সংখ্যালঘু এলাকায় যে আইএসএফ সমর্থক আছে এমনটাও নয়। ফলে একাধিক পাটিগণিতের হিসেবে শেষমেশ কত শতাংশ ভোট আইএসএফ পাবে তা নিয়ে এখন সংশয় হয়ে দাঁড়িয়েছে।
এসবের মধ্যে আবার সমঝোতায় না হওয়ায় বাম কংগ্রেস মিম যোগের অভিযোগও উঠেছে। কারণ উলুবেড়িয়ায় আইএসএফ প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম মিমের সঙ্গে জড়িত রয়েছেন বলে বিভিন্ন মহলের দাবি। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন।